ব্রেড কেটে রেখেছি, মটরশুঁটি, এটার মধ্যে আছে ছোলা, বাদাম। এখন আমি একটা ব্রেড পোলাও বানাবো। এটার মধ্যে আমি ব্রেড কুচিয়ে রেখে দিয়েছি। এটার জন্য পিনাটস নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আর নিয়েছি কি সবজি, ভেজিটেবলস। এর মধ্যে ক্যাপসিকাম, বেল পেপার, অনিয়ন আছে, আর আমার লাগবে এর সঙ্গে জিঞ্জার। বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি, লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন দিলাম, একটুখানি নেড়ে নেবো। এর মধ্যে টমেটো পাস্তা সস আর হচ্ছে হট গার্লিক সস আমি দিয়েছি, এটা পেস্ট বানিয়েছি। এইটাই হবে আমার ব্রেড পোলাওয়ের সসটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে ব্রেড করে দেবো এর মধ্যে। লাস্টে বাদাম ভাজা। সব রান্নাতে কিন্তু একটু চিনি দেবে, যে কোনো চাইনিজ রান্না হোক, যে কোনো রান্নায়, নাহলে কিন্তু ব্যালেন্স হয় না। দেখো হয়ে এসছে আমার। একটুখানি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার, একটু চাট মশলা। আমার কাছে ধনে পাতা নেই, তো এর উপর দিয়ে ধনে পাতা দিতে পারো, কারি পাতা থাকলে কারি পাতা দিতে পারো। আমি একটু কাসুরি মেথি দেবো, ঠিক করছি। আর এবারে আমি ওপর থেকে বাদামগুলোকে দিয়ে দেবো, তার উপর দিয়ে যাবে হচ্ছে আমার এগ ভুজিয়া। গুড মর্নিং কলকাতা, আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। কালকে আমি যা বলেছি সেগুলো তোমরা অনেকেই শুনেছো, অনেক কিছু প্রশ্ন করেছো। তার মধ্যে একজনের প্রশ্ন আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে পূজা। এতটা আমার যদি মনে থাকে। পূজা, ভেরি গুড মর্নিং। তুমি আমাকে জিজ্ঞেস করেছো গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে কর্পোরেট জয়েন করাটা আমার কাছে ওয়াইজ ডিসিশন কি না, এরকম কিছু। একদম ওয়াইজ ডিসিশন। আমি ঠিক রাইট টাইমে, রাইট মোমেন্টে আমি গভর্নমেন্ট সার্ভিস ছেড়েছি। এখন যে সিচুয়েশন, আমি হয়তো করতে পারতামই না, পুরো 15 বছরও কমপ্লিট করতে পারতাম না। আমি গভর্নমেন্ট সার্ভিস ছেড়েছি, 15 বছর চাকরি করেছি, ফুল বেনিফিট নিয়েছি। আমি ওখান থেকে একটা পোর্শন রিটায়ারমেন্টের পরে পেনশনও পাবো। গভর্নমেন্টের পেনশন, আমাদের তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ফুল গভর্নমেন্ট না, আন্ডারটেকিং। তো আজকেও আমি অফিস যাওয়ার আগেই আমার আজকেও ইভিনিং শিফট, আমি বেরোবো এক্ষুনি, তো আমি তার আগে তোমাদের সাথে একটু কথা বললাম। তো সেই জন্যে গভর্নমেন্ট আন্ডারটেকিং বলে এদের স্কেল অনেক কম হয় গভর্নমেন্টের থেকে, আর পিওর গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে। তো তো যাই হোক, আমি পুরো পেনশন পাবো না, বাট একটা কিছুটা পোর্শন আমি পেনশনও পাবো। আমি গ্র্যাচুইটি পেয়েছি, প্রভিডেন্ট ফান্ড পেয়েছি, সব কিছু পেয়ে গেছি। তো আমি দম বন্ধ করে আমি 15 বছর কিন্তু কাজ করেছি, এবং তখন যা যা আমাকে, যেভাবে আমাকে কাজ করানো হয়েছে, যে ডিপার্টমেন্টে আমাকে দেওয়া হয়েছে, সেটা আমি খুব খুশিভাবে করেছি। কখনো সেই কাজটার মধ্যে আমি ভেবেছিলাম কাজটা শিখে নিই। আমার কখনো খারাপ লাগেনি। আমাকে যখন ট্রান্সফার করেছে, আমার খারাপ লেগেছে হচ্ছে আমার পরিবারকে ছেড়ে চলে যেতে হবে। তখন হয়তো নতুন বিয়ে হয়েছে, ছোট ছিলাম, কোথায় একটা গিয়ে থাকবো, মা অসুস্থ ছিল, মার টেনশন ছিল, তো সেইগুলো নিশ্চয়ই ছিল। কিন্তু আমি কখনো ছেড়ে দিয়ে চলে আসবো, গিভ আপ করে দেবো, চাকরি ছেড়ে দেবো, ওইটা ভাবিনি। শেষ দেখবো, এটাই সবসময় আমার মনে হতো। তো সেই জন্য আমি 15 বছর চাকরি করেছি। আমার কোথায় কোথায় আমার অফিস ছিল ভাবতেও পারবে না। একটা সুপার মার্কেট, তার তলায় একটা অফিস, সেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, একটা ডিপো বানিয়ে রেখে দেওয়া হয়েছে, না কোনো টয়লেট ফেসিলিটিস, না কিছু। মানে মেয়েদের মতন কোনো জায়গায় ছিল না সেখানে থাকার বসার। তাও আমি সেখানে খুব খুশি মনে তাদের সাথে আমি অফিস করে গেছি। আমি যখন প্রথম দিন, আমি যখন ইন্টারভিউ দিতে যাই,
তখন আমি গিয়ে দেখি একটা বিশাল জায়গা, একটা কোনো রকম একটা রুম, আর সব বাস দাঁড়িয়ে আছে। তো ওই রুমের মধ্যে আমাদের এতগুলো লোকের বসার জায়গাও হচ্ছিল না, সবাইকে বাসে গিয়েই আমাদের বসতে হলো। সেটা ছিল কোনো মার্চ মাস। আমি মনে হয় সেদিন শাড়ি পরে গেছিলাম, মায়ের একটা শাড়ি, নেভি ব্লু কালারের শাড়ি একটা ছিল, আমার তাঁতের শাড়ি। একদম আমার সব মনে পড়ে যায়, মানে বলছি যখন পুরো মনে পড়ছে এই দৃশ্যগুলো। বাস থেকে সবাইকে ডেকে ডেকে ইন্টারভিউ কল করা হচ্ছিল। তো আমাকে তো চেয়ারম্যান প্রথমে, এত ছোট একটা মেয়ে, এতগুলো লোক, তুমি পারবে সল্টলেক থেকে এখানে আসতে? এটা ছিল ঘাসবাগান ট্রাম ডিপো, হাওড়াতে। আমার, আমি তো বলছি হ্যাঁ পারবো। কী করে পারবি, তোমার কলেজ আছে, তোমার এটা আছে। বাট উনি আমার কনফিডেন্স দেখে উনি বললেন ঠিক আছে, আমি তোমাকে জয়েন করাবো, তোমার পড়াশোনার যাতে হ্যাম্পার না হয় সেটা আমি দেখবো, তুমি পড়াশোনা কন্টিনিউ করবে। হয়ে গেছিলো অফিসে, ভেরি সরি। তো এটা হচ্ছে ব্যাপার। তো বাট তাও আমি করেছি 15 বছর চাকরি এরকমই। ইনফ্রাস্ট্রাকচার, বাসের মধ্যে আমাদের ইন্টারভিউ হলো, কোনো রকম বাবা বললো তুই পারবি, না হ্যাঁ আমি পারবো। সেখানেও কোনো লেডিস টয়লেট ছিল না, কিছু ছিল না, ড্রাইভার কন্ডাক্টর স্টাফেদের একটাই টয়লেট। তো আমাদের ওখানে একটি জল দিত একটি ভদ্রমহিলা, ও পাশে একটা কোয়ার্টারে থাকতো, গীতারানী বাহাদুর বলে, নেপালি ভদ্রমহিলা, খুব ছোট্টখাটো চেহারা। ওই দিদির সাথে আমার খুব ভাব হয়ে গেল। দিদি আমাকে প্রচণ্ড ভালোবাসলো, ও আমার অবস্থাটা বুঝতে পেরেছিল। তখন আমি খুব ছোট, তখন আমি মনে হয় ফার্স্ট ইয়ার পড়ি, জয়েন করেছি সবে। দিদির বাড়িতে গিয়ে আমাকে টয়লেট করতে নিয়ে যেতে হতো। তো মানে এইরকম আর কি। পরবর্তীকালে যখন আমার স্টাফেদের সাথে আমার যখন খুব ফ্রেন্ডলি একটা রিলেশন হয়ে গেছিলো অনেক পরে, তখন ওরা আমায় বলতো তুই টয়লেট না করে সারাদিন বসে থাকতিস, কোথায় তুই কি বাসের মধ্যে টয়লেট করতে যেতিস? আমি খুব হাসতাম, মানে আর ওইটা না একটা অভ্যাস হয়ে গেল। অত ঘন্টা ধরে আমি টয়লেট করতাম না, বাড়ি থেকে বেরোতাম 7টার সময়। বাড়ি তখন এই পোস্তার জ্যাম, তখন এরকম ওয়ান ওয়ে চক্কর ছিল না, কত রাত হয়ে যেত। বিশেষ করে আই এনজয়েড মাই জব, আই এনজয়েড মাই অ্যাম্বিয়েন্স। আমি যদি ওটাকে এনজয় না করতাম তাহলে আমি কাজটা করতে পারতাম না, বাবার এসে মাথা খারাপ করতাম বা চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসতাম। আমার ফ্যামিলির এরকম অবস্থাও ছিল না যে তখন আমাকে কাজটা করতেই হবে, কিন্তু আমি কাজ পেয়েছি কেন করব না, এরকম একটা ব্যাপার ছিল। আর এরপর তো প্রচুর ট্রান্সফার। একটা জিনিস সবাইকে খুব পরিষ্কার একটা চিত্র বা একটা মাথায় রাখার দরকার, সেটা হচ্ছে ওপরে ওঠার কোনো শর্টকাট পদ্ধতি নেই। তোমাকে সিঁড়ি দিয়ে দিয়েই উঠতে হবে। লিফটও কি একটু জাম্প করে ওপরে ওঠে? তারও তো একটা মিনিমাম সময় নেই, 18 তলা 20 তলা উঠে। এসকেলেটর দিয়ে উঠতে গেলেও তোমাকে উঠতে একটু মিনিমাম সময় দিতে হবে। যারা শর্টকাট পদ্ধতি খুঁজে বার করার চেষ্টা করে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলছি। একটা মেয়েদের খুব ইজিলি এরকম শর্টকাট ওয়ে বের করে নিতে পারে একটা মেয়ে। তুমি সেটা খুঁজে বের করার চেষ্টা করে ফেলো, আর তুমি যদি ভাবো আমি ওই পথটাই নেব, তাহলে কিন্তু তোমার ফ্রাস্ট্রেশনস, তোমার স্ট্রেস তুমি অনেক বেশি বাড়বে, তুমি তোমার সহকর্মীদের থেকে অনেক সরে আসবে। অফিসে কিন্তু আমরা সবাই বুঝতে পেরে যাই কে বসের কাছে গিয়ে অন্য লোকের নামে বলে যাচ্ছে, ওক করছে বা কনস্পিরেসি করছে, অন্যের খারাপ চাইছে, বসকে অয়েলিং করছে, ভালোভাবে রান্না এনে খাওয়াচ্ছে, এটা করছে ওটা করছে, এসব করছে, গিফট দিচ্ছে, মহিলারা আরও বেশি কিছু করার চেষ্টা করছে। কিন্তু বিশ্বাস করবে না, এই বসের কাছে অনেক অপশানস থাকে। আজ তুমি করছো, কালকে একটা নতুন কেউ এলে সে যদি করে তোমাকে ফেলে দিতে একটু পারো, সে দ্বিধা করবে না। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, ওপরের পোস্ট যারা হোল্ড করে বড় লেভেলে, তারা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়ে যায়।
নতুন ম্যানেজমেন্ট এলো, তাকে প্রথম সরাবে। কোম্পানি হয়তো অন্য কোম্পানি টেক ওভার করছে, মাথাদের সব থেকে বেশি সরায়, তখন তুমি একা হয়ে যাবে। তোমাকে তোমার সহকর্মীদের সাথে, তোমার নিচের তলার লোকেদের সাথে সবসময় একটা সখ্যতা বজায় রাখতে হবে। তার মানে এটা না তার সঙ্গেই তোমাকে সিনেমা দেখতে হবে, তার সঙ্গে আমি আমার অফিসের স্টাফেদের সাথে, অফিস কলিগদের সাথে খুব কম বেরোই, তাদের আমি খুব কম বাড়িতে ডাকি। পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফকে আলাদা করে দিতে হবে। এগুলো আমি প্রত্যেকটা আমার লাইফ থেকে বলছি। আমি অনেক ভুল করে আজকে আমি ঠেকেছি। আজ আমি আমার প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ একদম আলাদা করে দিয়েছি। আমার ফেসবুকে আমার কোনো কলিগ নেই, ওটা আমার একটা প্রাইভেট জায়গা, ওখানে আমি ওই প্রাইভেসিটা আমি আমার অফিস লোকের সাথে শেয়ার করতে চাই না। অনেকে প্রতিদিন আমাকে ওরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কিন্তু আমি ওগুলো অ্যাকসেপ্ট করি না। তো এই কিছু জিনিস আছে, তুমি যদি এটা ভাবো, এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে, কর্পোরেট কেন, গভর্নমেন্ট কেন, কোথাও তোমার কাজ করতে অসুবিধা হবে না। যদি তুমি ভীষণ ফ্রেন্ডলি হয়ে যাও তোমার কলিগদের সাথে, তুমি ভীষণ ওপেন বুক হয়ে যাওয়ার চেষ্টা করো, তোমার সব কিছু বলবে, বাড়ির ফোন এলো তাকে বলছো, বরের সঙ্গে ঝগড়া হচ্ছে বলছো, শাশুড়ির সঙ্গে ঝগড়া হচ্ছে বলছো, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে তার গল্প করছো, তুমি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে তার গল্প করছো, তোমার সঙ্গে তোমার বসের কী কথা হলো তুমি তাই। এটা করো না, একটা লিমিটেশনস তোমায় রাখতে হবে। তারপরে তার কোনো অসুবিধা, তুমি তাকে হেল্প করবে না, তার আজকে কোনো ট্রিটমেন্টের দরকার, তোমাকে টাকা চাইছে, তুমি দেবে না? ডেফিনেটলি করবে। তাকে কোনো ডাক্তারের কাছে, বা তার বাচ্চাটার কোথাও অ্যাডমিশন হচ্ছে না, তোমার যদি কোনো চেনা পড়েছে, তুমি হেল্প করবে না? ডেফিনেটলি করবে। সে কোথাও শপিংয়ে যাচ্ছে, তোমাকে বলে যাবে আমার সঙ্গে পূর্বাদি, যাবো একদিন বাইরে খেতে, বললো চলো যাবো, ওইটুকুনেই তোমায় রাখতে হবে। বা তোমার বাড়িতে আজকে কারোর বিয়ে হচ্ছে, কারোর কোনো ফাংশন, অনেক লোকজন, সেখানে তুমি তাদের ডাকো, বাড়ির মধ্যে ঢুকিও না। অনেকের বলে আমার সঙ্গে তো আমার অফিসের স্টাফেদের এখনও বন্ধুত্ব, এখনও আমার সাথেও প্রচুর বন্ধুত্ব, প্রচুর স্টাফেদের। বা তোমাকে বেছে নিতে হবে তার থেকে, কে তোমার হার্ম করছে, কে তোমার করছে না। আমি যখন কর্পোরেট জয়েন করি, ওখানে আসার পরে আমি যে বসের সাথে কাজ করে এসেছি আমার গভর্নমেন্ট সার্ভিসে, মানে জীবনের প্রথম, আমি গভর্নমেন্ট সার্ভিসেও আমি অনেকগুলো আমার চেঞ্জ হয়েছে, আমি সেটা পরে বলছি, পরে আরেকদিন তোমাদের বলবো, টাইম ভীষণ কম আজকে। সেই বস ছিল ভয়ঙ্কর, ভয়ঙ্কর। গুহবাবুর ঠিক অপোজিট। তার চরিত্র বলে কোনো জিনিস ছিল না, আর সে খুব ভালো মেয়েদের রিড করতে পারত। কোন মেয়েটা খুব সহজে ওপরে উঠতে চায়, কোন মেয়েটা লোভী, গ্রিডি, একদম গ্রিডি, শুধু পোস্টের জন্য না, গ্রিডি ইন দ্য সেন্স এভরি অ্যাসপেক্টস। কাউকে একটা ভালো হোটেলে খাওয়াতে নিয়ে গেলে, কাউকে একটা বড়ো গাড়িতে চলারে, বস দুবার ডেকে তাকে ঘরের মধ্যে বসাচ্ছে, সে সব দিয়ে দেবে। এটা উনি পারতেন, প্রচণ্ড রিড করতেন। আর আমি ছিলাম ওনার একদম মাঝখানে। আমি ওনাকে বলতাম, অফিসের মেয়েদের সাথে এগুলো করবেন না, আপনার যদি মেয়েদের কোনো কিছু করতে হয় আফটার অফিস গিয়ে করুন। বাট আমি দেখতাম ওই জুনিয়র স্টাফেরা আজকে আমার সাথে করছে, কালকে আমারই একটা বন্ধুর সাথে করছে, তারপরে আরেকটা কলিগের সাথে করছে। মানে আমি অবাক হয়ে যেতাম যে আমরা সবাই জানি এই লোকটা এইরকম, তারপরেও তাকে আমরা এইভাবে নিজেদের, তার সামনে আমরা নিজেদের এইভাবে নিজের সেলফ রেসপেক্টের সাথে কম্প্রোমাইজ করছি, জাস্ট বিকজ আমি একটা ভালো হোটেলে খাবো, 2000 টাকা ইনক্রিমেন্ট বা একটা প্রমোশনের জন্য। কি হবে প্রমোশন নিয়ে? অফিসের বাইরে তো তোমাকে কেউ চেনে না, তুমি এমন কোনো কাজ করো যেটা তোমারকে পরিচিতি দেবে, যেটা 5টা মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে, তোমার কনসিয়াসের কাছে তুমি ক্লিয়ার থাকবে, রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারবে। তুমি এমন একটা কাজ করলে অফিসে তোমাকে নিয়ে সবাই ডিসকাস করছে, ওই দেখ বস গাড়ি পাঠাতে চলে যাচ্ছে, ওই দেখ বসের সাথে খেতে যাচ্ছে, ওই দেখ রাত্রিবেলা বসের সাথে ঘুরছে, এই হোটেলে তাকে দেখতে পাওয়া গেল। করো না, ভুল। আমার চোখের সামনে দেখা ওই বস তোমাকে ফেলে তোমার নামে বদনাম করে আরেকটা মেয়ে নিয়ে তোমার চোখের সামনে ঘুরছে।
তোমাকে ডাম্প করে দিয়ে চলে যাবে। তখন তোমার অবস্থাটা ভাবো। ডিপ্রেশন কেন হয় এখান থেকে, এই সব কারণে মনে ডিপ্রেশন, কারোর সঙ্গে তুমি শেয়ার করতে পারছো না। সে কারণে সেলফ রেসপেক্ট, সেলফ কনফিডেন্স, কেন পারবো না আমি, সব যে আমাকে পারতে হবে তারই বা কী মানে আছে, সব আমাকেই পেতে হবে তারই বা কী মানে আছে। যতটুকু তোমার জন্য তুমি ততটুকু পাবেই। নিজের উপর বিশ্বাস রেখে নিজের উপর ভরসা করে কাজ করো, দেখবে তুমি জিতবেই। অন্তত রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবে, মাথা উঁচু করে বাঁচতে পারবে। এত স্ট্রেস নিয়ে লাইফে 5,000 টাকা মাইনে বাড়ানোর জন্য বা 1 লাখ টাকা মাইনে বাড়াবার জন্যে, একটা বিদেশের ট্রিপের জন্যে তুমি নেবে? তারপর তুমি সুইসাইড করবে, তারপর তোমার সংসারটা ভেসে যাবে, তারপর তোমার বাচ্চাগুলো আয়ার কাছে মানুষ হবে, আর তুমি রাতের পর রাত ঘুমোতে পারবে না। বস যখন তোমায় ফোন করবে তোমায় যেতে হবে, যখন যেটা বলবে তোমাকে, তোমার কোনো প্রাইভেট লাইফ, পার্সোনাল লাইফই থাকবে না। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। শর্টকাট মেথড কিছু নেই। সিনসিয়ারিটি, ডেডিকেশনস, আর হচ্ছে নিজেকে চেনা। আমি সবসময় বলবো আগে নিজেকে চেনো, তারপর তুমি সুইচ ওভার করো। তবে আমার মনে হয় প্রতিটা মানুষের চাকরি চেঞ্জ করা উচিত। তাহলে তুমিও নিজেকে বুঝতে পারবে তুমি ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছো, তোমার কনফিডেন্সটা কোথায় আছে, তোমার শিক্ষার মান তুমি বুঝতে পারবে, আর তোমার উন্নতিও তাড়াতাড়ি হবে। চলো টাটা। আমার চাকরি জীবন থেকে এত কিছু শেখা, আমার ফ্যামিলি লাইফ থেকে আমার এত কিছু শেখা, আমার চারপাশে বন্ধুদের থেকে আমার এত কিছু শেখা, আর চাকরিতে তো মানে বিভিন্ন শেডস, আমার লাইফেও তাই, চাকরিতেও তাই। আমার ভীষণ ভালো লাগবে এগুলো বলতে তোমাদের, কী টাইপের আমি কাজ করেছি। প্রচুর কাজ, প্রচুর, সব বলবো তোমাদের। যদি তোমরা শুনতে চাও শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সবাইকে যেন জানতে পারে মেয়েদের লাইফ এত ইজি না। আমরা মেয়েরা সব পারি, ঘর দেখতে, বাইরে দেখতে, বাচ্চাদের মানুষ করতে, নিজেকে ঠিক করে গুছিয়ে রাখতে, মেয়েরাই পারি। ইচ্ছে করলে আমরা পারি। টিভি দেখে ফালতু সময় নষ্ট করে লাভ নেই, ওই শাশুড়ি বউয়ের সিরিয়াল আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ওটা কোনো লাইফই না। প্রেম তো থাকতেই হবে, প্রেম লাইফে আসবেই, প্রেমে থাকো, কাউকে হার্ম না করে। চলো টাটা, সবাই ভালো থেকো, শেয়ার করো যদি ভালো লাগে আমার ব্লগ। টাটা, বাই। চলো বেরিয়ে গেলাম তোমাদের সঙ্গে গল্প করি। এবার একটা মজার জিনিস, আমার ছানা পোনাদের সব রোদ পাচ্ছে। এই যেটা হচ্ছে কুঁচো, এই দেখো, এই দুটোকে দেখো, এই দুটো আমার লক্ষ্মীর বাচ্চা, দেখেছো এই দুটোকে? এই দুটোকে সবাই দেখো, এই দুটোকে দেখো। আর এই যে আমার বাদ বাকিরা।